স্বাগতম সবাইকে। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অবশ্যই আপনারা জেনে গেছেন ভিডিওর পোস্টার দেখেই। চলুন শুরু করা যাক। আজ আমরা যাচ্ছি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে, যেখানে জন্মেছিল মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। প্রথমেই রয়েছে একটি গেট পার হতেই জনপ্রতি 20 টাকার টিকিট সংগ্রহ করেই ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশের পর প্রথমে আপনার চোখে পড়বে ইট বালু দিয়ে তৈরি একটা স্বাগতম বার্তা। অবশেষে আমরা মূল গন্তব্যে পৌঁছে গিয়েছি। চলুন মাইকেল বাড়ি ঘুরে দেখা যাক। মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে। তিনি জন্মগ্রহণ করেন 1824 সালের 25শে জানুয়ারি। সাগরদাড়ি গ্রামটি কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত এবং এটি বর্তমানে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক ও ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিতি লাভ করেন। সাগরদাড়িতে মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক ভিটা এখন জাদুঘর ও স্মৃতিসৌধ হিসেবে পরিণত হয়েছে। এটি হলো মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়িতে ছোট একটি লাইব্রেরি। এই লাইব্রেরি তার জীবনদশায় কতটা সমৃদ্ধ ছিল তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, যেখানে তার জীবনের নানা স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে। প্রতি বছর এখানে মধুমেলা নামে একটি উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে, যা তার সাহিত্যকর্ম ও জীবনাদর্শকে স্মরণ করে। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তিনি কলকাতার হিন্দু কলেজেই পড়ালেখা করেন। 1843 সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং নাম রাখেন মাইকেল। ধর্মান্তরের পর পরিবারের সাথেই সম্পর্কের অবনতি হয়। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন 29শে জুন 1873 সালে। দর্শনার্থীদের জন্য বাথরুম বা শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। মাইকেল মধুসূদন দত্তের কবিতার খণ্ডাংশ বিভিন্ন জায়গায় টানিয়ে রাখা হয়েছে, যাতে করে দর্শনার্থীরা পড়তে পারে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত। তিনি পেশায় ছিলেন একজন আইনজীবী, এবং মাতার নাম ছিল জাহুবে দেবী। তিনি ধর্মভীরু ও রক্ষণশীল নারী ছিলেন। এই বাড়িটি হলো মাইকেলের কাকার বাড়ি। কাকার নাম ছিল গোপালচন্দ্র দত্ত। তিনি ছিলেন একজন প্রভাবশালী ও রক্ষণশীল ব্যক্তি। পরিবারের গোপালচন্দ্র ছিল ধর্মীয় ও সামাজিক রীতিনীতির পক্ষে। তিনি মাইকেলের খ্রিস্ট ধর্ম গ্রহণ কখনোই মানতে পারেনি এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দূরত্ব তৈরি করে। এটা হলো মাইকেল মধুসূদন দত্তের বাড়ির পুরাতন মন্দির, যা এখন শুধু সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং দালানের প্রতিটা ইট বালু ইতিহাস বহন করে থাকে। এটা হলো মাইকেলের ব্যবহৃত ছোট বাক্স, আর এটাও ছোট একটি কাঠের বাক্স। এই আলমারিটাও প্রাচীন কাঠের তৈরি। দর্শনার্থীদের জন্য স্পর্শ করতে নিষেধ করা হয়েছে। কাঠের তৈরি আয়নার কাঠামো প্রাচীন কারিগরের হাতে নকশা করা।
কাঠের তৈরি সিন্দুকটি দেখেই মনে হচ্ছিল শৌখিনতার কোনো কমতি ছিল না এবং কারুকার্য দেখে খুবই ভালো লাগছিল। এখানে যা কিছুই দেখছেন মাইকেল মধুসূদন দত্তের ব্যবহৃত জিনিসপত্র সবগুলোই। প্রাচীনকালের আসবাবপত্র দেখেই যেন অন্যরকম অনুভূতি কাজ করছিল এবং বারবার প্রাচীনকাল এবং বর্তমান কালের ভিতরে পার্থক্য খুঁজে বের করছিলাম। ইউরোপীয় ধাঁচের কাঠের চেয়ার ও টেবিলের যেখানে বসেই তিনি কবিতা লিখতেন। মাইকেলের ব্যবহৃত প্রাচীন কাঠের খাট এখনও সংরক্ষিত আছে। মাইকেলের প্রথম স্ত্রী ছিলেন রেবেকা এমসি থেভিস। তিনি একজন ইউরোপীয় নারী। মাইকেল ধর্মান্তরের পর ইংরেজি সাহিত্য চর্চার সময় তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং তাদের একাধিক সন্তান ছিল, তবে তাদের অনেকেই শৈশবে মারা যান। ছেলে মেয়েদের মধ্যে একজনের নাম ছিল ফ্রেডরিক মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত 12টি ভাষা জানতেন। সবথেকে বড় ব্যাপার হলো মহাকবি মাইকেল মধুসূদন দত্ত জীবনের শেষ দিকে দারিদ্র্য অসুখে ভুগেছেন এবং মৃত্যুবরণ করেন কলকাতায়। পুকুরটি ছিল মধুপল্লীর বাড়ির পূর্ব পাশে। পুকুরটি বাড়ির ভিতরেই যেন প্রতিদিনের অংশ ছিল। এই পুকুর পাড়েই মাইকেল মধুসূদন দত্ত ছোটবেলায় স্নান করতেন ও খেলা করতেন। তার রচনায় কপোতাক্ষ নদ যেমন আবেগে ভরা ছিল, তেমন এই পুকুর পাড়ও ছিল শৈশবের স্মৃতির অংশ। এখন আমরা মধুপল্লী থেকে বের হয়ে কপোতাক্ষ নদের পাড়ে যাব, যেখানে বসে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত অসংখ্য কবিতা লিখেছেন। এটি একটি পূর্ণদৈর্ঘ্য মূর্তি। মূর্তিটি সাদা বা ধূসর বর্ণের পাথরের তৈরি, যা দর্শনার্থীদের মূল আকর্ষণ। মনে হচ্ছে তিনি বই হাতে নিয়েই চিন্তায় মগ্ন রয়েছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বিখ্যাত হওয়ার বড় কারণ ছিল তিনি অসংখ্য সনেট কবিতা লিখেছেন, যা বাংলার সাহিত্যের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সনেট হিসেবে বিবেচিত। এটি ছিল বাংলা ভাষায় লেখা। ঠিক এই স্থানটিকেই সনেট লেখার জন্য বেছে নিতেন কবি। তিনি তার শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদকে কেন্দ্র করে এক গভীর আবেগ প্রকাশ করেন। কপোতাক্ষ নদটি এই সময়ে খুবই সুসজ্জিত করা হয়েছে এবং দূর দূরান্ত থেকে দর্শনার্থী এসে ভিড় করে। নদীর পাশ দিয়েই বাঁধ বাঁধানো হয়েছে এবং বসার স্থান তৈরি করেছেন। কপোতাক্ষ নদ পার হওয়ার জন্য ছোট বাঁশের সাঁকো তৈরি হয়েছে,
যেখানে কোনো রকম যানবাহন ওঠানো নিষেধ। বর্তমানে এই ঐতিহাসিক স্থানটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিচালনা ও সংরক্ষণ করে থাকে। অবশেষে আমরা ভিডিওর শেষের দিকে চলে আসছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তরমুজ খেতে খেতেই আমাদের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।